আজকের গল্প আফসানা ইমরোজ নুহা রচিত আমার বধূ। তোর হাত তিল্লা হানসেরি গাছে উঠছে। ও তন্নির মা, আই অলক্ষী মাকি, নাম গাছের তলে নাম। নূরজাহান বেগম সারা উঠোনময় হাঁটছেন আর চেঁচামেচি করছেন। পৃথিবীর আয়তন বিশাল, আর সমগ্র পৃথিবীর সব দুশ্চিন্তা কেবল ওনার। বাড়ির বউটা মেয়েটাকে শাসন করে না, বাপে লাই দিয়ে মাথায় তুলছে। তুলবেই তো, প্রথম সন্তান, আর মানুষের তো প্রথম সন্তান হয় না। বাইরে রোদের কারণে কিছু দেখা যায় না, এত কড়া রোদে শরীরের রং পুড়ে কয়লা হয়ে যাবে না। আজকে মেয়েকে দেখতে আসবে, অথচ মেয়ের কোনো খোঁজ খবর আছে? বাবা গো বাবা, ওনাকে যখন দেখতে এসেছিল উনি তো 3 দিন ঘর থেকেই বের হননি। বেলাহাজ বেশরম মাইয়া মানুষ, এখনকার মেয়েদের লাজ লজ্জা বলতে নেই। নূরজাহান খুঁজে খুঁজে একটা লম্বা লাঠি নিলেন, তারপর পেয়ারা গাছের আগায় বসে থাকা তন্নির পিঠে ঠাস করে একটা বাড়ি দিলেন। তন্নি কুচো হয়ে জোরে বকে উঠল, বুড়ি! ওর চিৎকার বাড়ি পর্যন্ত গেল না। বান্ধবীকে মারতে দেখে শিলা তড়িঘড়ি করে নেমে এলো। তন্নির দাদির বিশ্বাস নেই ওকেও একটা দিয়ে দেবে, কথার আগে ওনার হাত চলে। নূরজাহান ফের ফুঁসে উঠলেন, তোর আজকে লাঙ্গের বাড়ি থেকে দেখতে আইব, তুই একটু সাজ গোসল করবি, ড্যাং ড্যাং করে গাছে উঠতেছস কেন? তন্নি গাছে থেকে কটমট করে জবাব দিল, তোমারও তো শখ, তুমি করে বিয়া, আমি বিয়ে করতাম না। তবা তবা, ও মইনুল রে, তোর মাইয়া পাগল হইয়া গেছে। শিলা আহম্মক চোখে তাকিয়ে রইল, তারপর উপরে তাকিয়ে চোখ ছোট করে বলল, তোর দাদি কান্দে দিছে কিরে, বুড়ি এমন ছিসকা দুনে কেন? তন্নি দাদির গমন পথে চেয়ে রইল। পিঠটা জ্বলছে বেশ, বুড়ির হাতে এত জোর। বাড়ির বাম পাশে বিরাট পুকুর, শ্যাওলা পোড়া সবুজ দিঘির জল, এক পাশে বেড়ে ওঠা কচুরিপানার স্তূপ। পুকুরের পাড় জুড়ে ফলের গাছগাছালির বাহার, সেখানে বেশ কয়েকটা পেয়ারা গাছও আছে। গরম পড়লেই ডাসা ডাসা পেয়ারার গাছ ভরে যায়, এলাকার সারা মানুষ খেলেও শেষ হয় না। তন্নির পছন্দের ফল পেয়ারা, এই গাছটা একটু বেশি প্রিয় তার, আর তাই দিনের অর্ধেক সময় গাছেই কাটে তার, বাকি সময় অন্য গাছে উঠতে উঠতেই চলে যায়। সে নেমে এলো, বলল, এখন গিয়ে আব্বার কাছে আমার নামে বিচার দেবে। পুরুষ শয়তান, তুই চিনিস এই মহিলা হাড়ে বজ্জাত। শিলা বুঝতে পেরেছে, এমন ভাবেই মাথা দোলালো। দুপুর হয়ে এসেছে, দিঘির জলেও কড়া রোদের ছায়া পড়েছে। রোদের তোপে পাকা হলুদ ধানের শীষগুলো চকচক করছে। সে জিজ্ঞেস করলো, গোসল করবি না? তোকে আজ দেখতে আসবে। বিয়ে শাদী তন্নির ভালো লাগে না, তবুও সে হঠাৎ লজ্জা পেল, মৃদু স্বরে বলল, হ, তবু সবার আগে আমার বিয়া হইব। আমার বিয়াও ঠিক, আয় একসাথে সাঁতার কাটি। তুই গিয়ে জামা কাপড় নিয়ে আয়, আমিও আসি। শিলা চলে গেলে তন্নি বাড়িতে ঢুকলো পা টিপে টিপে। আজকে আব্বা বাড়িতে, আম্মা সকাল থেকে রান্না বান্না করছেন। তার ছোট বোনটার খোঁজ নেই, ওটা ওর মতোই বানর, সারা পাড়া চষে খায়। তন্নির হঠাৎ লাজ লজ্জা আকাশের সাথে মিশে গেছে। বাড়িটা একতলা, উপরে ছাদ, মোট 5টা রুম সারা বাড়ি জুড়ে, মাঝখানে একটা উঠোন। তন্নি নিজের ঘরে যাওয়ার আগে মইনুল ইসলামের ডাক শুনতে পেল, ওকে ডাকছে। তন্নি! ডাক শুনে তন্নি দাঁত কিরমির করলো। হাতের বাম পাশে বাবা মায়ের ঘর, সেদিকে গেল চুপচাপ। আব্বার সামনে সে হইচই বেশি করে, এমনিতে অতি চঞ্চল কিশোরী হিসেবে সারা গায়ে পরিচিত সে। গিয়ে দেখলো সেখানে নূরজাহান নিজেও দাঁড়িয়ে আছেন। তন্নি বুঝতে পারলো সবটা। মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন, আমাকে কি বলেছ? তন্নি দমে যাবার পাত্র নয়। নূরজাহান শয়তানের মতো হাসছেন কাপড়ের আড়ালে, মুখ ঢেকেছেন আঁচল দিয়ে। তন্নি বলল, আজ বাদে কাল আমার বিয়া দিবা। তোমার আম্মা আমার পিঠে বাড়ি দিছে, ব্যথা পাই নাই আমি? আমি কি হাতি? তোমার আম্মা আমার হাতিটাকে। আমার জামাই যদি আমার পিঠ দেখে, ডাক্তার দেখবো না? মইনুল ইসলাম কেসে উঠলেন। মেয়েটা ওনার মতোই অবুঝ চঞ্চল, তবুও তিনি মাকে বললেন, আম্মা, তুমি আমার মেয়েটার সাথে এমন করো কেন? সব সময় দুজনে লেগে থাকো কেন? আসমা বেগম ঘরে এলেন। রান্নাবান্নার ঝামেলায় ওনার শরীর ঘেমে উঠেছে। পাক্কা গৃহিণীর রূপটা ওনার সাথে বেশ মানিয়েছে। গালগুলো আগুনের আঁচে লাল হয়ে আছে, বাম পাশের গালে কয়েকটা কালো মেস্তা পড়েছে। তিনি হাত মুছতে মুছতে বললেন, ওরা দুজন সতীন। তন্নি মুখ বাঁকালো, এখন কথা কাও না কেন? বোবা হইছ শয়তান বুড়ি?
নূরজাহান দাঁতে দাঁত চেপে চলে গেলেন, ফুসফুস করলেন, ঘর কেমনে করবি মা? এই হাওড়ি একদিক দিয়ে দিব আর একদিক দিয়ে বাহির করব। মা তন্নির দিকে এগিয়ে এলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, গোসল কর গিয়ে, একটু ক্রিম আর কাজল দিস চোখে, আমি তোর দাদিকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি। তন্নি কথা বলল না আর, মাথার বেনিটা হাত দিয়ে খেলতে খেলতে বের হলো। উঠানে নূরজাহান বসে আছেন মুখ গোমরা করে, ঠোঁটগুলো টকটকে লাল, গাল দুটো বয়সের ভারে কুচকে গেছে, সাদা শরীরের রং। একসময় ভীষণ রূপবতী ছিলেন বোঝাই যায়। তন্নি দেখতে দেখতে একবার ঠোঁট মুচড়ে দিল। নূরজাহান মুখ ফিরিয়ে নিলেন। তন্নি ঘরে এলো, গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তাদের স্কুলে একটা ছেলে ছিল, নাম রবিউল, দেখতে হ্যান্ডসাম। ওর জামাইটা এমন হলেই হবে, নইলে তন্নি বিয়েই করবে না। গোসলের পর তখন বিকেল হয়েছে, তন্নি আর ঘর থেকে বের হয়নি। তার পরনে একখানা সুতির কামিজ। একটু পর ছেলের বাড়ি থেকে মানুষ আসবে, পছন্দ হলে তারপর বিয়ে। তন্নির বুক গলা সহ সব কাঁপছে, জলের তেষ্টায় জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে। সেই দুপুর থেকে নূরজাহানে মুখো হননি। করুক কোষা, তার কি, সে এখন বিয়ে করবে, তারপর জামাইয়ের সাথে আরামে দিন কাটাবে, শান্তি। কোথা থেকে দৌড়ে শিলা ঘরে ঢুকলো। তন্নি ওকে দেখে বলল, আয় এখানে বস। শিলা হাঁপিয়ে উঠে বলল, কি শুনেছি জানিস, তোর জামাইয়ের বয়স নাকি 28। তন্নি কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসেব গুনল। গোনা শেষ হলে বিস্মিত চোখে আকাশ থেকে পড়ল, হায় আল্লাহ, আমার থেকে 12 বছরের বড়। আম্মা, আম্মা। তারপর হুট করে বিলাপ জুড়ে দিল সে, এত বড় বয়সের বুড়ো বেটাকে সে বিয়েই করবে না, কিছুতেই না। মা গো মা, দামড়া কোথাকার, ওই ছেলেকে দেখলেই তো তন্নি ডরেই মরে যাবে। দাদি দৌড়ে ঘরে এলেন। তন্নি মেঝেতে বসেছে, শিলা এক মুহূর্তের জন্য বোকা হয়ে গেছে। নূরজাহান পাশে বসতেই তন্নি জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতাম না, করতাম না। কেন, কি হয়েছে? ওরে বলো, কথা হয়েছেটা কি? তন্নি আরেকটু জোরে কাঁদলো, ও দাদি গো, এত বুইড়া বেটা গো, আমিও তো বুইড়া বেটার কাছে বিয়াই বমু না। আসমা বেগম নিজেও ধরে এলেন। মেয়েটাকে নিয়ে উনি কিছুতেই পারেন না। এই তো দুপুরে সুন্দর মতো গোসল করলো, মুখে ক্রিম মাখলো, লজ্জা পেল, এখন আবার কি হয়েছে? তিনি হতাশার শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নূরজাহান বললেন, জামাই নাকি বয়স বেশি। তন্নির কান্নার শব্দ আরো বেড়ে গেল। হ্যাঁ, তো বড় পুরুষ যদি আমার জড়াই ধরে, তাহলে তুমি ভর্তি হইয়া যাইব। নূরজাহান কানের কাছে ফিসফিস করে বললেন, ভর্তা হইলেই তো মজা। সরো তুমি। নূরজাহানকে সরিয়ে দিয়ে তন্নি আবার কাঁদতে লাগলো। বিয়ে সে করবে না। তাদের স্কুলে তার বয়সী ছেলেটা কি সুন্দর কথা বলে, তন্নির একটুও ভয় লাগে না। 28 বছরের পুরুষ সম্পর্কে তার ধারণা আছে। তার বিশ্বাস, এসব পুরুষদের সাথে কথা বলার আগেই শরীর কাঁপে। আবার একটা ধমক দিলেই তন্নি শেষ। হায় হায়, তন্নির কপালে এত দুঃখ কেন? সে কাঁদতেই থাকলো। মা চলে গেলেন। একটু পর ঠিক কান্না থেমে যাবেন উনি জানেন। আরো কিছুক্ষণ গুনগুন করে কেঁদে তন্নি শান্ত হলো, চোখ ফুলে গেছে। শিলা বোকার মতো তখন থেকেই বিছানায় বসে আছে। তার কপালে আজকে দুঃখ আছে। নূরজাহান সাংঘাতিক মহিলা, সারা পাড়া টই টই করেন, এখানের ওখানের খবর রাখেন। বয়সটা শিলা জানিয়েছে, জানলে ওর আব্বা আম্মার কাছে কি 1000টা কান পড়া দেবে। বুড়ো হয়েছে তো কি হয়েছে, দিনে দিনে কুটনামি কমে না। আর শুধু তো আজকেই না, শিলা গতকালও একটা কাণ্ড করেছে। সে বলেছিল সুন্দরী মেয়েদের জামাই হয় কালো। তারপর তন্নি সারাদিন বাইরের লাকড়ির ঘরের চাঙ্গে উঠে বসেছিল। মরে গেলেও কালো ছেলেকে সে বিয়ে করবে না। সারাদিন কিছু খায়নি। তারপর মইনুল ইসলাম এসে বললেন ছেলে সুন্দর, উনি নিজে দেখেছেন। সেই কথা শোনার পর রাতে সেখান থেকে নেমেছে তন্নি। শিলার ভয় আরো বাড়ল। নূরজাহান নাতনির মাথায় হাত চালালেন, বললেন, ছোট ছেলেরা সোহাগ করতে জানে না, বয়স একটু বেশি হলে সোহাগ পাবি। তন্নি ফুপিয়ে উঠে জিজ্ঞেস করল, সোহাগ দিয়ে কি করবো? ওরে পাগল, মায়া মানুষ তো জামাইয়ের সোহাগেই সুখী। পাগল সেরি, যা এবার কলপারে যা, একটু মুখটা ধুই আয়,
কাঁদলে চোখ মুখ সুন্দর হয় রে, তোর গালগুলা লাল হইছে। তন্নি ফোলা চোখ মুখ নিয়ে বাইরে কলপারে এলো। শিলার মন চাইছে এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে। পৃথিবীর বুকে একটা জাদু এই মুহূর্তে হলে মন্দ হতো না, কিন্তু সেটা সম্ভব না এখন। বিছানায় তুলে রাখা পাগুলো সে আরেকটু গুটিয়ে নিল। নূরজাহান উঠে এগিয়ে এলেন। শিলা আগেভাগেই বলে ফেলল, তোমার নাতি কানবে জানলে বলতাম না, সত্যি। নূরজাহান চোখ শুরু করে জিজ্ঞেস করলেন, তন্নি কাউরে পছন্দ করে? শিলা বলল, আমাদের ক্লাসের রবিউলের সাথে ওর খুব মিল ছিল। ওই পোলা এখন কই? পরীক্ষা দিয়া ঢাকায় চলে গেছে, গার্মেন্টসে ঢুকছে। তোর কপালে দুঃখ আছে। নূরজাহান আর কিছু বললেন না, মাথা নাড়িয়ে বের হয়ে গেলেন। শিলা হাঁপ ছেড়ে বাঁচল। দমটা লটকে গলায় এসে পড়েছিল। সে এখান থেকে যাবে না। তন্নির মা তাকে বলে দিয়েছে তন্নির সাথে সাথে থাকতে, কিন্তু বুড়ি যে হুমকি দিয়েছে। তন্নি একটা শাড়ি পরেছে, গোলাপি তাঁতের শাড়ি, মাথার মাঝ বরাবর একটা লম্বা সিথি, পেছনে চুল খোপা করা, মুখে বেশি সাজ নেই, একটু ফেয়ার অ্যান্ড লাভলি, আর চোখে একটু কাজল, ঠোঁটে সামান্য গোলাপি লিপস্টিক। নূরজাহান কানের পেছনে কালি লাগিয়ে দিলেন। এত সুন্দর মেয়েটা, প্রতিদিন সম্বন্ধ আসে এখান থেকে ওখান থেকে, এবারে বিয়েটা হয়েই যাবে। ফোলা ফোলা গালগুলো রোদে পড়লে লাল টকটকে হয়ে যায়। তন্নি এখন বসে আছে একদম চুপচাপ। মেয়েটা কথা ছাড়া থাকতে পারে না একদণ্ড। আজকে পেট ফুলে যাচ্ছে। সে উদাস চোখে দিঘির জলে তাকিয়ে রইল। বিয়ে হয়ে গেলে পুকুরটার কথা খুব মনে পড়বে। শুনেছে জামাইয়ের বাড়িতে পুকুর নেই, হালকা পাতলা শহরের মতো। তন্নির ভাষ্য মতে কিশোরগঞ্জ শহরই। বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। নূরজাহান বেগম বের হয়ে গেলেন। তন্নির হাঁসফাঁস লাগছে, গরম লাগছে হুট করে। পাশে শিলা বসে আছে। সে কোনো কথা বলবে না, আবার কি না কি হয়। পাত্রের বাড়ি থেকে 5 জন এসেছে। পাত্র, পাত্রের মা, বাবা, মামা আর একটা বোন। আসমা বেগম তাড়াতাড়ি পায়ে ঘরে ঢুকলেন। পাত্রের বাড়ির সবাই আগে মেয়ে দেখবে, খাওয়া দাওয়া তারপর। তিনি মেয়েকে হাড়ে হাড়ে চেনেন। উনি কাছে এসে খুব বুঝিয়ে শুনিয়ে বললেন, আম্মা, ওখানে গিয়ে কোনো কথা বলিস না, বেশি কথা বললে ছেলে তোকে পছন্দ করবে না। তন্নি আশ্বাস দিল, আমাকে বিশ্বাস করতে পারো। শিলা বিড়বিড় করে বলল, ভূতের মুখে রাম নাম। বসার ঘরের সোফায় অতিথি বসেছে। আসমার এক ভাই এসেছেন এখানে। মইনুল ইসলামের ভাই নেই। তাছাড়াও এলাকার 2 জন মুরব্বী। দরজার আড়ালে আসমা দাঁড়িয়ে আছেন। উনি ভেতরে যেতে পারবেন না। নূরজাহান একটা বড় করে ঘুমটা দিলেন তন্নির মাথায়। সেটা বুক পর্যন্ত এসে থেমেছে, কিছু দেখা যায় না। উনি বললেন, কারো চোখে মুখে তাকাবি না, নিচের দিকে চোখ রাখবি। তন্নি আজকে রোবটের মতো সব কথা মেনে নিচ্ছে। পৃথিবীর বুকে আজকে জ্যোৎস্নার মতো আশ্চর্য নেমেছে, আর এই আশ্চর্য কতক্ষণ থাকবে তা বলা মুশকিল। সে বলল, আচ্ছা। এদিকে তার শরীর কাঁপছে থরথরিয়ে। ওকে এনে বসানো হলো একটা চেয়ারে। পাশে নূরজাহান দাঁড়িয়েছেন কাঁধে হাত রেখে। তন্নি কিছু দেখতে পারছেন না। মোটা শাড়ি, কিন্তু নিচ দিয়ে সব দেখা যায়। সে দেখল তার বরাবর সামনে 2টো পা, কালো বুট পরা 2টি পা, আবার কালো প্যান্ট পরেছে। তন্নির মুখ কাঁপছে। মোটা ধান গাছের মাথায় বাতাস লাগলে যেভাবে গাছ দুলে, ঠিক সেভাবেই ওর পা কাঁপছে। নূরজাহান ঘুমটা তুললেন মেয়েটা নিচে তাকিয়ে। তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখা হলো। তন্নি স্পষ্ট টের পাচ্ছে সামনের পুরুষটা ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা হাত থুতনিতে রেখে আঙ্গুল বোলাচ্ছে থুতনিতে, ভীষণ দাম্ভিকতার সহিত। তারপর আবারও ঘুমটা টেনে দেওয়া হলো। ওর পাশে একটা মহিলা বসেছেন। তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? কত শুদ্ধ ভাষা, বাপরে! তন্নি জবাব দেয় না। সে ভীষণ বাধ্য মেয়ে, মায়ের কথা অমান্য করার প্রশ্নই আসে না। উনি আরেকবার জিজ্ঞেস করলেন। আসমা বেগম মুখে আঁচল চেপে দাঁড়িয়ে। পাত্রের মামা অতিষ্ঠ হয়ে বললেন, মেয়ে বোবা নাকি? তন্নির মামা উত্তর দিলেন, বোবা হলে কান কেটে ফেলে দেব। উপস্থিত সবাই হেসে ফেলল, শুধু একজন ছাড়া, 28 বছর বয়সী যুবকটা বাদে। পাত্রের মা আবারও বললেন, কথা বলছো না কেন? নূরজাহান কাঁধে চিমটি দিলেন, হাসি মুখে বললেন, বলে দাদু। তন্নি রাগঢাক রাখলো না, বলে বসলো, আমার আম্মা না করেছে কথা বলার জন্য। আসমা বেগম ঠাস করে কপাল চাপড়ে দেওয়ালে মাথা ঠুকে দিলেন। নূরজাহান কাঁধে আর একটা চিমটি কাটলেন। ছেলেটা এদিকেই তাকিয়ে।
সরাসরি চিমটি দেওয়ায় হাতটাও দেখল সে। তারপর নূরজাহানের মুখে তাকালো চোখ তুলে। বুড়ি থতমত খেলো, হাত সরিয়ে নিল। বিয়ে তো এখনো হয়নি, এই ছেলে এভাবে তাকায় কেন? বাকিরা আরেকটু হেসে শান্ত হলো। পাত্রের মামা বললেন, বোকা কিন্তু বোবা না। আরেকজন বললেন, একটু দাঁড়াও মা, চুলগুলো দেখি। নূরজাহান ওকে দাঁড় করালেন, তারপর ঘুমটায় হাত রাখলেন। তন্নির ভালো লাগছে না, চুলগুলো বহু কষ্টে বেঁধেছে সে, এখন আবার খুলবে? সমস্ত আয়োজন শেষ, ঘোমটাটা কপাল পর্যন্ত উঠে গেল। তার মধ্যেই একটা হাড় হিম করা শীতল গম্ভীর কণ্ঠ এসে ওর কর্ণকুহরে লাগলো, চুল দেখতে হবে না, আমার বউয়ের চুল আমি ব্যতীত অন্য কেউ দেখুক সেটা আমি চাইছি না। তন্নির সারা শরীর বেয়ে স্রোত বয়ে গেল। সে দুই হাতে খামচে ধরল শাড়িটা। পুরুষের গলা এত ভয়ানক কেন? কি আছে তন্নির কপালে? তারপর আর কেউ কোনো কথা বলল না, বলেও অবশ্য লাভ হবে না। তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেলেন। একমাত্র ছেলে হওয়াতে মা বাবাও দ্বিমত করলেন না। ছেলে এক নম্বরের ঘাট তেরা, জেদি, একরোখা। ঘাড়ের উপরের একটা রক তার সবসময় বাঁকা থাকে। কথা তো শোনেই না জীবনে। ঘরে ছেলের কথাই শেষ কথা। বিয়ের জন্য মা মাথা খেয়ে ফেলেছেন বহুদিন ধরে, রাজি হচ্ছিল না। যদিও শেষমেশ রাজি হয়েছে, কিন্তু মেয়ে দেখতে যাবে না। কত কসরত করে তাকে এখানে আনা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তন্নিকে আবারও বসানো হলো। তন্নি ঘুমটার নিচে শ্বাস ফেলল বড় করে। নাকে শ্বাসের তোপে ঘুমটার কাপড় নড়ে উঠল। ছেলেটার মামা সেটা সূক্ষ্ম চোখে পরখ করলেন। মেয়ে যে কিছুটা বোকা তা তিনি আবিষ্কার করে ফেলেছেন। বলা বাহুল্য, ভদ্রলোক একসময় বেশ মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বললেন, আরবি পারো কিছু? নূরজাহান জবাব দিলেন, পারে, আমার নাতনি সব পারে। পাত্র হিসেবে বসে থাকা রোবট ছেলেটা ফের নূরজাহানের দিকে তাকালো, আগের মতোই খুরখার তীক্ষ্ণ দৃষ্টিতে। নূরজাহান পুনরায় থতমত খেলেন। ঠোঁটের ভেতরে দাঁতগুলো কিরমির করলেন। দুধের বয়সী ছেলে ওনার দিকে এভাবে কেন তাকাচ্ছে? বিয়ে তো এখনই হয়নি, হলে কি করবে? উনি দুশ্চিন্তায় পড়েছেন। রোজিনা বেগম পুনরায় মুখ খোলার আগেই ছেলেটা বলল, আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। এপাশে শিলা চমকে তাকালো। কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে। ছেলে মেয়ে আবার আলাদা করে কথা বলবে কিভাবে? তাদের গায়ে এসব কখনো হয় না। আদব কাদা নেই নাকি? এটা আবার কোন পৃথিবীর নিয়ম? ওদের সবার কাছে কথাটা জমিনে দাঁড়িয়ে থেকে আকাশ ধরতে চাওয়ার মতো ঠেকলো। নূরজাহান ত্যক্ত হয়ে বললেন, কিসের কথাবার্তা? আমাদের এখানে কথাবার্তা হয় না। আমাদের এখানে হয়। তন্নি কাঁধের উপর রাখা দাদির হাতটা খামচে ধরল। নূরজাহান ঝুঁকে এলেন। তারপর আবারও তন্নির ভয় দেখে বললেন, আমার নাতনির কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নাই, আমার কাছে সমস্যার কোনো সমাধান নাই। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। নূরজাহান এতটুকু বুঝতে পেরেছেন। তন্নি তখন কাঁপছে, পাগুলো থরথর করছে। সে ফিসফিস করে আওড়ালো, তোমাদের আগেই বলেছিলাম ও দাদি, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না। মা গো, কেমনি কথা কয়। নূরজাহান আশ্বাস দিলেন, থাক, ডরাইস না, আমিও তোর সাথে যাবো। তন্নি আর কথা বলল না, তার গলাটা কাঁপছে। একা একা কি বলবে? ওদেরকে পাঠানো হলো তন্নির ঘরে। নূরজাহানের সাথে তন্নি হাঁটছে, পিছু পিছু পাত্র ছেলেটা। ঘরে গিয়ে দাঁড়ানোর পর ছেলেটা বলল, আপনি যাবেন না? নূরজাহান গোঁধ উঠলেন। এতক্ষণের জেদ বের করে পড়লেন, আমি গেলে আমার নাতনি ভয় পাইব। বিয়ের পরের রাতেও কি নাতির সাথে থাকবেন? কি লাগাম ছাড়া মুখ, বাবা গো বাবা। তিনি ফুঁসে উঠলেন এক প্রকার, ওই পোলা, তোমারে তখন থেকে দেখতাছি খালি, এত ভাব কিসের? একটু বাইরে গেলে খুশি হতাম। নূরজাহান আরেকবার পরাজিত হয়ে চোখ রাঙালেন। ছেলেটা ভয় পেল না মোটেই। বুড়ি ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, এতটাই আশ্চর্য যে ওনার এখন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। তিনি তন্নির কানে কানে বললেন, আমি দরজার পেছনেই আছি, ভয় পাস না। এই সাহস রাখ, নইলে জামাইটাই দিতে পারবি না। তন্নি থুড়েই ভয় পায়। তার একটু অস্বাভাবিক লাগছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু অস্বস্তি কি জিনিস সেটা এসে জানে না এখনো। তার উল্টোপাল্টা লাগছে আর কি সবটা, আর না হলে কিচ্ছুই না। ছেলেটা বয়সে একটু বড়, নয়তো ওর সমবয়সী থাকলে এতক্ষণে সে নিজেই আলাদ জুড়ে দিত। মুখ বন্ধ করে থাকা যায়? এর থেকে কষ্টের কাজ কি পৃথিবীতে আছে? ছেলেটা বিছানায় বসলো তিনি নিচেও। ঘুমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না।
এটা একটা বিরাট সুবিধা ওর জন্য। বেশ মজার খেলা তো, মুখ দেখছে না যেহেতু, তাই সে ঘোমটার নিচে সব করতে পারে। তন্নি একটু হেসে নিল দাঁত বের করে, তারপর মুখ ভেঙচি কাটলো। কি আনন্দ! ঘোমটা দিয়ে বসে থাকলে এত মজা, ও তো জানতোই না। তন্নি হাতটাও ঘোমটার নিচে নিল। তার মধ্যেই পাশে বসে থাকা লোকটা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তন্নি ভয় কেঁপে উঠল। রোবটের মতো গলার স্বর কি গমগমে। সে নড়ে চড়ে সোজা হয়ে বসে বলল, তন্নি আফরোজা। তারপরের বাক্যটা এলো আদেশ সমেত, ঘোমটা সরাও। তন্নি অবশ্য এক বাক্যে ঘোমটা সরিয়ে দিল। এক ঝটকায় সেটা সরে গিয়ে সম্পূর্ণ মাথা দৃশ্যমান হলো। কাজলে আবৃত চোখ দুটো সরাসরি আছড়ে পড়ল সামনে বসে থাকা অতি সুদর্শন পুরুষটার দিকে। ইন করা স্কাই ব্লু রঙের শার্ট, গুটানো তার হাতা, কালো লোমে আবৃত হাত, বাঁ হাতে একটা রোলেক্সের ঘড়ি। বসার কি দারুণ ভঙ্গিমা! প্রথমবারের মতো দুজনের চোখাচোখি হলো একই সাথে। তারপর হুট করে জানালা বেয়ে বাতাস আসা শুরু হলো, আর তন্নির জগৎ এলোমেলো হয়ে গেল। বক্ষস্পন্দনে আলোড়ন শুরু হলো, শরীর ঘেমে উঠল অজানা সুখে। ব্যাটা তো দেখি জব্বর সুন্দর। মইনুল ইসলাম ঠিক বলেছেন, তন্নির পছন্দ হয়েছে। সে হাঁ করে কতক্ষণ চেয়ে থাকলো। ছেলেটা গলায় শব্দ করলো। তন্নির ধ্যান ভাঙল। সে মুখ ঘুরিয়ে নিল, জানালার দিকে উকি দিয়ে দিঘির জলে তাকালো। খুশিতে নিজের ঠোঁট কামড়ে ধরলো। নাচতে মন চাইছে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। তন্নি খেয়াল করেছে লোকটার কপালে হাজারখানেক ভাঁজ। খুবই বিরক্ত সে, তাই শান্তই থাকলো, কিছু বলল না। আবারও ছেলেটা বলল, আমি ত্রিনয় সিদ্দিকী। ডু ইউ ওয়ান্ট টু এনিথিং অ্যাবাউট মি? তন্নি ইংরেজি বোঝে, কিন্তু এটা বুঝতে পারল না। বিদেশি ব্যাটা এত ভালো ইংরেজিও জানে। সে বিড়বিড় করলো, ত্রিনয়। ত্রিনয়, সুন্দর নামটা। ওর নামের সাথে মিল রয়েছে। তন্নি আস্তে করে বলল, আমি তো ইংরেজি পারি না, মুখে বললে বুঝতে পারি না, পড়লে ধরতে পারি। ত্রিনয় শুনল, কিন্তু জবাব দিল না। উল্টো জিজ্ঞেস করলো, তুমি কেঁদেছিলে? তন্নি আর মাথায় ঘুমটা টানলো না, চিবুক নামিয়ে বলল, হ্যাঁ একটু। নূরজাহান এপাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কখন কি বলে বসে কে জানে। ওনার কলিজাটা ধুকপুক করছে। ত্রিনয় পুনরায় জিজ্ঞেস করলো, কেন? পাত্রের বয়স শুনে, বয়সের এত পার্থক্য বলে। লোকটা বোকার মতো বলল, বয়স? আমি বুড়ো? তা নয় তো কি। ত্রিনয়ের আগে দাঁতে দাঁত চাপলো, উচ্চারণ করলো কর্কশ কণ্ঠে, স্টুপিড। তন্নি শুনে উত্তর দিল না। এত তর্ক এখনই করা যাবে না, সময় হোক। ছেলেটা উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে আরো কতক্ষণ তার দিকেই ভ্রু কুচকে তাকিয়ে রইল। তন্নি তখন বেশ বিরক্ত। সে মনে মনে পণ করলো, বিয়ের পর একটা ব্যালন কিনবে, সেটা দিয়ে বেলে বেলে গুটানো কপালটা সোজা করে দেবে। একটু সুন্দর আর তন্নির পছন্দ হয়ে গেছে বলে, নয়তো বিয়েটা সে নিজেই ক্যান্সেল করে দিত। প্রথমজন বলেই তন্নি মেনে নিল। অবশ্য ছেলেটা ভালো আছে, কি সুন্দর আলাদা দেখা করার কথা বলল। নইলে তন্নি একেবারে বিয়ে ছাড়া মুখটা দেখতেও পারতো না। এখন থেকে বিয়ের আগ পর্যন্ত সে সারা পাড়া রটিয়ে বেড়াবে। তার জামাই সুন্দর, ভীষণ সুন্দর। মাথায় কালো ঘন অনেকগুলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা খাড়া নাক, কি ভীষণ কঠিন চিবুক। কপালের ভাঁজটা জনাবের সৌন্দর্য আরো বাড়িয়েছে। সে আরো একবার খুশি হলো। চেহারায় একটা তিলও আছে। তন্নি আর কথা খুঁজে পেল না। লোকটার চেহারাটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মন চাইছে, কিন্তু মেয়েটা যেভাবে তাকিয়ে আছে তাতে তন্নি এমনিতেই মরে যাচ্ছে লজ্জায়। দেখবে কিভাবে। সে কথা খুঁজে না পেয়ে বলল, লোকে বলে আমি নাকি একটু পাগল। ত্রিনয় আরো কতক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে সুস্থে জবাব দিল, ঠিক করে নেব। ওর পছন্দ হয়েছে, তার মানে বিয়ে এখানেই কনফার্ম। ত্রিনয় আর দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। সে এক পা পিছিয়ে গিয়ে মুখ ঘোরায়। সঙ্গে সঙ্গে তন্নি এদিকেই তাকালো। মুখটা না দেখুক, পিঠটা তো দেখতে পারবে। লোকটার দেহ কি বিশাল! বাপরে! দরজার একটা কপাট বন্ধ, সেখানে কান পেতে দাঁড়িয়ে আছেন নূরজাহান। ত্রিনয় বুঝতে পারে বেশ, তাই সে আস্তে করে এগোয়। পায়ের জুতোর শব্দ হয় না। তারপর এগিয়ে গিয়ে টপ করে দরজাটা মেলে দিতেই নূরজাহান চেঁচিয়ে উঠলেন, ও মা গো! তন্নি নিজেও চমকে উঠল। সে নিচে তাকালো মেঝেতে পড়ে থাকা নূরজাহানকে দেখতে।
নিশ্চয়ই হাড় ভেঙেছে, অথচ মেঝেতে কেউ নেই। তন্নি আরেকটু উপরে চোখ তুলল। উনি পড়ার আগেই খপ করে ধরেছে ত্রিনয়। বড়ি বেশ ভারী, ফলে ত্রিনয়ের সাদা চামড়া ভেদ করে নীল রগ ফুলে উঠেছে। তন্নি আশ্চর্য হলো, এরা স্বামী স্ত্রী নাকি? কি রোম্যান্টিক হিন্দি সিনেমার দৃশ্য! ওরে বাপরে! তারপর বিড়বিড় করলো, কি শক্তি গো বাবা! নূরজাহান নিজেও পড়ে গেছেন ভেবেছেন। উনি পিট পিট করে চোখ মেললেন। কিছু একটা খামচে ধরেছেন ত্রিনয়ের হাত। ওনার দিকে ভ্রু কুচকে তাকিয়ে। নূরজাহানের কাছে স্বামী সন্তান বাদে সবাই পরপুরুষ। তিনি নাক সিটকায় তুললেন, দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন, এই দূর যা, দূর যা! মাঙ্গের নাতি সার আমারে মাইয়া দেখলেই ছুঁইতে মন চায়। ত্রিনয় তন্নি হতভম্ব হলো। বুড়ি সোজা হয়ে দাঁড়িয়েছে। তন্নি মুখ ভেঙচি কেটে বলল, কি মাইয়া ডোগো, হ্যাঁ যুবতী, বুড়া বয়সে যৌবন উতলাইয়া উঠছে। ত্রিনয় সেটা শোনেনি। সে নিজের হাতটা দেখল, রক্তের আভাস বের হয়েছে। তারপর ঘাড় ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। বিদ্রুপের সহিত বলল, তোমার শরীরে কিছু আছে নাকি? আমার শরীরের একটা পশমও দাঁড় হইল না, নিজের যুবতী ভাবো। মুড়ি ফুঁসে উঠলেন, তুই আমারে তুমি কস কোন সাহসে? সম্মান দিয়া কথা কইবি। আমি টাকা দেই, তুমি একটু সম্মান কিনে আনো। এই বাঙ্গির পোলা, আমার টাকার গরম দেখাস? তন্নি দ্রুত পায়ে এগিয়ে এসে মুখটা চেপে ধরল। তুমি আমার বিয়েটা আর হতে দেবে না। ত্রিনয় বক্র হাসে। নূরজাহানের মুখ বরাবর ঝুঁকে আসে। মাননীয় বুড়ি, একবার বিয়েটা হোক, প্রথম বাসর তোমার সাথেই করতে হবে দেখছি। নূরজাহান হাই হাই করে উঠলেন, ও মা গো, কি বেশরম পোলা গো! এই বিয়া হইব না গো, নির্লজ্জ রে, নির্লজ্জ! তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় মাথা ঘুরিয়ে তন্নিকে দেখল। রূপসী আছে, কিন্তু মাথার তার ছেঁড়া। এ কোন পাগলখানায় এসে পড়ল সে? দেখা সাক্ষাৎ হওয়ার পর তন্নিকে পাত্রপক্ষ 1000 টাকা দিয়ে গেছে। মহিলারা আলোচনা করছেন মেয়ে পছন্দ হয়েছে। তন্নির বাবা মইনুল ইসলামের কিশোরগঞ্জে কয়েকটা কাপড় ফার্মেসির দোকান আছে। ছেলেকে তিনি সেখানেই দেখেছিলেন। বেশ ভদ্রসভ্য দেখতে। ওনাদের পছন্দ হয়েছে বলেই দেখতে আসার তারিখ হয়েছিল। এখন তো আরো পরিষ্কার, ছেলে পক্ষেরও মেয়ে পছন্দ হয়েছে। শোনা গেল ছেলের পছন্দ হয়েছে বেশি, তাই মা বাবারও আপত্তি নেই। তন্নির এক ফুপু থাকেন সেখানে, উনিও খোঁজ নিয়েছেন। ভালোই বেশ, দোতলা বাড়ি, ছেলেরা 3 চাচা, সবাই আলাদা আলাদা বাড়ি করেছে। ত্রিনয়ের বাবার বড়সড় ধরনের কারবার, ছোট 2টি বোন। একটা এবারে ইন্টারে পড়ছে, আর একটা পড়ছে ক্লাস 7-এ। বছর 3 হলো ত্রিনয় কলেজের টিচার হিসেবে যোগ দিয়েছে। বাবার ব্যবসাতেও হাত আছে তার। ফ্যামিলি সম্ভ্রান্ত, ভালো। এবারে এখান থেকে লোক যাওয়ার পর পাকা কথা হবে, বিয়ের তারিখ, দেনমোহর সব। তন্নি শোনার পর থেকে আকাশে উঠছে। শিলাদের বাড়ি থেকে ধরে আরো যত বান্ধবী তার ছিল, সবাইকে বলে বেড়াচ্ছে তার জামাই শিক্ষক, দেখতে হ্যান্ডসাম। ওর পাগলামি দেখে নূরজাহান অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি শুধু বলছেন, বেড়া মাস্টার, উল্টাপাল্টা কাজ করলেই মাইরা রাখবে তোরে, সাবধানে থাকবি। তোর কাছ থেকে আমারে কয়টা টাকা দে তো। তন্নি মুখ ভেঙচি কেটেছে, এইগুলো আমার বরের টাকা, টয়লেটের মলমূত্র যেন, ওইগুলো এনে হাতে ধরিয়ে দেবো। তুই যদি হাত দিয়ে ধরতে পারিস তাইলে আমি নিলে কি সমস্যা? নূরজাহানের সাথে তন্নির ঝগড়া আদতে কখনো শেষ হয় না। নাতি দাদি সারাটাক্ষণ সতীনের মতোই লেগে থাকে। নূরজাহানের জন্য বেশ বড়সড় কষ্ট অপেক্ষা করছে। নাতিকে ছাড়া উনি কিভাবে থাকবেন? এখানে থেকে ওখানে যাওয়ার তারিখ ঠিক হয়েছে। খুব দ্রুতই তন্নি বিবাহিত হয়ে যাবে। তারপর জামাই নিয়ে বেড়াতে আসবে। তার কতদিনের শখ, জামাইকে গায়ের সবগুলো ফসলের মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, যেগুলো তন্নির মন প্রাণ মুগ্ধতায় লেপ্টে দেয়, যেগুলো দেখে তন্নি সারা দিন কাটিয়ে দিতে পারে। একদিন হুট করে পাত্রের বাড়ি থেকে কল এলো। মইনুল ইসলাম বেশ সচেতন লোক। গ্রামের মোড়ে মোড়ে ওনার সম্মান, চিন্তাভাবনা বেশ উন্নত ওনার। তন্নি ওনার মেয়ে, আর ঘরের মেয়ে হলো লক্ষ্মী, সম্মানিত নারী। বাজারের কিংবা হাটের গৌর নয় যে উনি খদ্দের ডেকে ডেকে মেয়েকে দেখাবেন। পাত্রের সবকিছু পছন্দ হয়েছিল বলেই তিনি দেখতে আসায় রাজি হয়েছিলেন। এক জায়গায় মেয়েকে দেখবে এবং সেখানেই বিয়ে হবে। ঘরের রাজকন্যা হাতের পুতুল না, এতে ওনার মেয়ের সম্মান ক্ষুণ্ণ হবে। হঠাৎ তাই কলটা দেখে তিনি বিচলিত হলেন। গম্ভীর মুখটা চিন্তায় ফ্যাকাশে হয়ে এলো। তিনি কল কানে তুলে সালাম টানলেন বড় গলায়। ত্রিনয়ের বাবা নিয়াজ মোর্শেদ সিদ্দিকী। তিনি সালামের জবাব নিয়ে বেশ ফুর্ত কণ্ঠে বললেন,
আপনি আর বেআইন এখনো আসার দিন তারিখ বললেন না। আমি তো বিপদে পড়লাম, ছেলের পছন্দ হয়েছে। আমার ছেলেটা একটু একরোখা, একবার মেয়ে দেখতে গেছে, সেখানেই বিয়ে করবে। ঘোরাঘুরি ওর পছন্দ না। আপনারা আসার একটা তারিখ বলুন। মইনুল বড় করে শ্বাস ছাড়লেন। এতক্ষণ ওনার দমটা আটকে ছিল গলাতে। দুই পাশে ওনার দুইজন দাঁড়িয়েছে, আসমা আর নূরজাহান। মইনুল হেসে উত্তর দিলেন, আমরা সামনের মাসের 1 তারিখে আসি, আর তো 3 দিন। নিয়াজ মোর্শেদ মেনে নিলেন। আচ্ছা আচ্ছা। নূরজাহান ফোনের সাথে কান লাগিয়ে রেখেছিলেন অভ্যাসবশত। কুটনামি করতে হবে না। তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ওলা কই জিগা? মইনুল ভ্রু কুচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, ত্রিনয় বাবা কোথায়? এখানেই, কথা বলবেন? বলতে বলতে তিনি ফোনটা ত্রিনয়ের হাতে দিলেন। নূরজাহান খপ করে এদিকের ফোনটা টেনে নিলেন, কানে নিয়ে বললেন, আসসালামু আলাইকুম বাবা। কথাটা অর্ধসমাপ্ত রইল। ওপাশের কাট কাট কণ্ঠটা জানালো, আমি ত্রিনয়। ও মাঙ্গের নাতি, তুমি তো ভালো আছো? ভালো না থাকলে ঔষধ নিয়ে আসবে। নূরজাহান ফুঁসে উঠলেন, সবসময় তেরা কথা কস কেন বাপ? তোর কাছে তো নাতি দিব না। ত্রিনয় বলল, তুমি আছো না, সংসারের অভিজ্ঞতা আছে, আমার চলবে। তিনি পান খাওয়া লাদ লাদ বের করে হাসলেন, টিপপুটি কাটলেন। সব কিছু চলবো না, আমি পুরান। ত্রিনয় আর সামলাতে পারল না, সে হুট করেই কেসে উঠল। বুড়ো লোকদের সাথে কথা বলার সব থেকে বড় ঝামেলা হলো এরা উল্টাপাল্টা ইঙ্গিতে কথা বেশি বলে। 10টা কথা বললে সেখানে 8টাই হবে ভেতরের গল্প, গোপন গল্প। সে নিজের হতভম্ব ভাব প্রকাশ করলো না, জিজ্ঞেস করলো, তোমার নাতি কোথায়? আমার কোলে, বিয়ের পরে তুইই নিবি। ত্রিনয় সাথে সাথে উত্তর দিল, রাখছি রাখছি, অজু করতে হবে আমার। নূরজাহান ফোনটা কান থেকে সরিয়ে বোকার মতো চেয়ে রইলেন। আঙুলের সমান ছেলে ওনার সাথে কথা বলতে চাইছে না। এত বড় অপমান উনি সইবেন না। আর একবার এলে রোজুদের বাড়ির লাল গাভীর গোবর দিয়ে শরবত খাওয়াবেন, এই ওনার প্রতিজ্ঞা। খাট্টা সাক্ষী থাকলো। মাসের 3 দিন শেষ, সময় ঘনিয়ে এসেছে ওখানে যাওয়ার। এর ভেতরে আর কোনো কথাবার্তা হয়নি। আজ 1 তারিখ। এখান থেকে মোট 12 জন পাত্রের বাড়িতে গেছে পাকা কথা বলার জন্য। তন্নি সেসব নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। একটা মাথা, অত কিছু ভাবার সময় কোথায়? ভীষণ গরম পড়েছে। পাত্রের বাড়িতে সবার আদর আপ্যায়ন করা হলো। দোতলে বাড়িটায় মোট 12টা রুম। ত্রিনয়ের রুম ওপরে, ওটা বিশাল বড়। তন্নির মামাতো ভাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, ঘরের মধ্যে সবকিছুই আছে, কিছু দিতে হবে না। অবশ্য ত্রিনয়কে দেখে যতটুকু বোঝা গেল সে এসব নেবেও না। চোখ মুখে ঘাটতারা ভাব স্পষ্ট। বাড়ির ভেতরের ড্রয়িং রুমটাও বিশাল, পাশে রান্নাঘর। এক কথায় সবার পছন্দ হলো। কথাবার্তা শুরু হলো দেওয়া নেওয়া নিয়ে। মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন, আপনারা কিছু চাইছেন? আমার 2টো মেয়ে, আর এটা যেহেতু প্রথম, আমার কোনো আপত্তি নেই। ত্রিনয়ের বাবা কিছু বললেন না, বলবে ত্রিনয় নিজেই। সে জিজ্ঞেস করল, চাওয়া বলতে? মানে ঘরের কোনো জিনিসপত্র। ওনার কথা শেষ হলো না, তার আগেই ত্রিনয় ভীষণ দৃঢ় বাক্য আওড়ালো, আমার ঘরে সব আছে, না থাকলেও নিজের স্ত্রীর যাবতীয় জিনিসপত্র এনে দেওয়ার সামর্থ্য আছে। আমাকে ছোট লোক প্রমাণ করবেন না। আপনার বাড়ির জিনিস আমার স্ত্রী ব্যবহার করবে, বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু। সকলে বেশ মুগ্ধ হলো, প্রশংসাও করলো। মইনুল একটা জামাই খুঁজেছে, কথাবার্তায় রত্ন, শিক্ষিত। এখনের যুগে এমন ছেলে পাওয়া যায়? ওদের গ্রামের একটা মেয়েকেও কিছু ছাড়া তুলে দেওয়া যায়নি। অন্তত খাট, আলমারি, তোষক, ডাইনিং টেবিল এগুলো তো দিতেই হয়। ত্রিনয় কিছুই নেবে না, সে বিয়ের আগেই বাবা মাকে জানিয়েছে। কিছু নিয়ে বিয়ে করাতে চাইলে তোমার আব্বুকে কবর থেকে তুলে এনে করাও, আমার পক্ষে সম্ভব না। ত্রিনয়ের ফুপুটা একটু অন্যরকম, উনি রেগে আছেন। আরে বাবা, কিছু দিলে তো মেয়েরই থাকবে, ওনারাকে নিয়ে যাবেন নাকি? আর দৃষ্টিকটু, দৃষ্টিকটুর মানে বোঝে ছেলেটা। তারপর কথা হলো দেনমোহরের। তন্নিকে যাবতীয় গয়নায় এখনই দেওয়া হবে। আপাতত এই বাড়ির জন্য সিদ্দিক পরিবারের একমাত্র বউ সে, কোনো কিছুর অভাব নেই। গয়না গাটি সব ত্রিনয়ের মা দেবেন, বউয়ের জন্য শখ করে বানিয়েছেন তিনি। দেনমোহরের টাকা 1,10,000, এটা ত্রিনয় বিয়ের দিন দেবে। ব্যাস, কথাবার্তা সেখানেই শেষ। এবার বিয়ের তারিখটাও ছেলে পছন্দ করবে। ত্রিনয় বলল, আপনার মেয়ের হাতে ফোন আছে? তন্নির মামাতো ভাই আরাফ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? ত্রিনয় বেশ শান্ত স্বরে বলল,
আমি কথা বলতে চাইছি। ওর মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। বিয়ে জীবনে একবারই হয়। তন্নির হাতে ফোন নেই, ফোন তো কারোর হাতেই নেই। একটা ফোন আসমার হাতে, আর একটা মইনুলের হাতে, তাও বাটন ফোন। স্মার্টফোনের প্রচলন এদিকটায় এখনো আসেনি। তিনি আসমার ফোনেই কল দিলেন। ছেলে বলেছে এখানে আর কথা নেই। রিসিভ হলে বললেন, তন্নির কাছে একটু দাও, ছেলে কথা বলবে। আসমা আশেপাশে তাকালেন। তন্নি ঘাট পাড়ে আছে। তিনি এগিয়ে যেতে যেতে সচেতন কণ্ঠে ফিসফিস করলেন, ছেলে সেদিনও মেয়ের সাথে আলাদা কথা বললো, আজকেও। মানুষ জানলে কি বলবে? আরে শহরের ছেলে, ওরা গ্রাম সম্পর্কে জানে? বাদ দাও, মেয়ে কোথায়? আপনার মেয়ে গাছে, দাঁড়ান। উনি ফোনটা হাতে চেপে ডাকলেন, তন্নি। কি রে তন্নি? তন্নি আম গাছের পাতা সরিয়ে উকি দিল, বলল, বলো। উনি ধমকে উঠলেন মৃদু স্বরে, ছেলে তোর সাথে কথা বলবে, নেমে আয়। পুকুরে সিঁড়িতে বসে কাপড় কাচ্ছেন নূরজাহান। উনি বুড়ো হলেও বেশ শৌখিন, শরীরে শক্তিও আছে। এখনো নিজের কাপড় নিজেই ধুয়ে নেন। তন্নি তড়িঘড়ি করে নামছে। নূরজাহান রোদের কারণে চোখ কুচকে বললেন, ছেলে খালি মেয়ের সাথে কথা কইবার চাইছেন, ব্যাপারটা তো বুঝলাম না। আসমা শাশুড়ির সামনে কিছু বললেন না। তন্নির হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। নূরজাহান হাতের ইশারায় পাশে বসতে বললেন। তন্নি গিয়ে সেখানে বসলো। কি ভীষণ অন্যরকম অনুভূতি। শরীরের অজানা কাঁপন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অপর পাশের কণ্ঠটা ওকে জিজ্ঞেস করলো, আফরোজা? তন্নি মৃদু স্বরে বলে, জি। তারপর ত্রিনয় আর সময় নেয় না, বলে, এখানে সবাই বিয়ের তারিখের জন্য বসে আছে। তুমি বলো একটা তারিখ, যেদিন তুমি চাইছো। নূরজাহান হেসে উঠলেন। কারণটা তন্নি বুঝলো না বলে বেশ আশ্চর্য হলো। তারপর উনি ফোনটা তন্নির কান থেকে কেড়ে নিলেন, বললেন, বুঝি বুঝি, সব বুঝি। লুইস্তামি সাইডা দাও। ঘরের গোলায় ধান থাকলে আস্তে ধীরেও খাওয়া যায়, তাড়াতাড়ি খাইলে তাড়াতাড়ি শেষ। তন্নি মুখ বিকৃত করলো, কি বলছে বুড়ি? ত্রিনয় অবশ্য বুঝতে পারলো একটু। খাইসটা বুড়ি, ওর জীবনটা তামাতামা করবে। সে বলল, আমার ধান আমার গোলা, আমি একদিনে খাই কিংবা 10 দিনে, তোমার কি? ভালো হ, ভালো হ। তুই খালি আমার নাতনির সাথে কথা কইবার চাস কেন? তোমার নাতি একদিনেই কালা জাদু করছে, রাতে স্বপ্নে দেখলাম। স্বপ্নে কি দেখলি? বুড়ি, শুধু অন্যদিকে যাও কেন? বুড়োর কথা মনে পড়ে নাকি? আমাকে বুড়োর জায়গায় বসাচ্ছ কেন? আমি তোমার প্রতি আগ্রহ নই। নূরজাহান হাই হাই করে উঠলেন। মরা স্বামী নিয়ে এমন কথা শোনাও পাপ। ওনার লাগাম ছাড়া মুখটা আরেকটু ছুটে গেল। তোরা বেডা জাত, আজীবন লুইসা। রাখ রাখ, পালে পোলা পান। তন্নি 2 হাতে নিজের কান চেপে ধরল। ছি ছি, ওর মান ইজ্জত আর রইল না। ও খোদা, তুমি মাটি ফাঁক করো, তন্নি ঢুকে যাক। নূরজাহান ফোনটা ওকে ধরিয়ে দিয়ে চলে গেলেন। তন্নি হাঁসফাঁস করে উঠল, আসলে ওই মানে দাদি একটু। ত্রিনয় থামিয়ে দিল, বাদ দাও, যেটা জিজ্ঞেস করছিলাম সেটার উত্তর দাও। তন্নি জোরে জোরে কথা বলছে, পানিতে পা দিয়ে ঢেউ তুলছে। বড়রা যা বলে তাই। তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম? তন্নি অনেকক্ষণ ভাবলো, লোকটা এমন কেন? মেয়েদেরকে বুঝি লজ্জা পেতে নেই? এমন বিরাট ভাঁড় গলার কণ্ঠস্বর শুনেই তো তার ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। বিয়ের পর এক ঘরে থাকবে কিভাবে? হে আল্লাহ, তুমি একটু রহম করো। তন্নির মনে জোর দাও। তার হঠাৎ মনে পড়লো কয়েকদিন বাদে ওর জন্মদিন। সে উৎফুল্ল হয়ে বলে উঠল, এই মাসের 10 তারিখ আমার 17 বছর হবে, জন্মদিন। সেদিন রাখলে ভালো হবে। 17 বছর হলে বিয়ে পড়াবে কিভাবে? তন্নি বুঝতে পারলো। উৎফুল্লর গলাটা একটু চুপসে গেল। আরে চিন্তা নেই, জন্ম নিবন্ধনে আমার 1 বছর বাড়িয়ে দেওয়া। কত মেয়ের এভাবে বিয়ে হয়। ত্রিনয় মেনে নিল, সবাইকে কথাটা জানালো। তন্নির ভালো লাগা আরো বাড়ে। কি সুন্দর ওর মতামত নিল, ইস। অতঃপর ওদের বিয়ের তারিখ 10 তারিখে রাখা হলো। সুন্দর একটা তারিখ, অক্টোবরের 10 তারিখ, 2010 সাল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তন্নি চিন্তায় পড়েছে ভীষণ। তার আবার চিন্তা না করলে রাতে ঘুম হয় না। জীবনের অতীব প্রয়োজনীয় ঘুমখানা না হলে দুঃখে মরে যাওয়াই ভালো। তাই চিন্তা করা ওর রোগ, জাতীয় রোগ। সেটা সারাদিন ভেবে ভেবে একে ওকে জিজ্ঞেস করে নির্মূল করার আগ পর্যন্ত তার মাথা তার সোজা হয় না। লোকে ওকে এমনি এমনি পাগল ডাকে না। কিছুটা তো আছে মাথার ছিট।
আজকের চিন্তার কারণটা হলো নতুন সম্বোধন। তন্নির স্বভাব, সে কাউকে আপনি বলতে পারে না। প্রথম দিকে কিংবা এক দেখাতেই সবাইকে তুমি করে ডাকা ওর ছোটবেলার অভ্যাস। তুমি ডাকটা সহজ, মার প্যাচ নেই, ঘুরানো প্যাচানো ঝামেলা নেই। ঝামেলা হলো আপনিতে। এত কঠিন ডাক জীবনে আর কিছুই হয় না। তন্নির জীব কখনো তুমি ডাকে আটকায় না। কিন্তু ওই বাড়ির সবাই ওর শ্বশুর বাড়ির লোকজন, আর তাদের ছোট গ্রামের সবাই শ্বশুর বাড়ির কুকুরকেও আপনি বলে ডাকে, ননদ এবং দেবরকেও, বয়সে ছোট হওয়া সত্ত্বেও। এটা দিয়ে নাকি আলাদাভাবে সম্মান প্রদর্শন করা হয়। তন্নি অবশ্যই কাউকে অসম্মান করবে না। সে প্রথমে গেল নূরজাহানের কক্ষে। কেবল ত্রিনয়ের সাথে কথা বলা বাদে হবু নববধূর কোনো চিহ্ন পর্যন্ত তার মধ্যে দেখা যায় না। সে চেঁচিয়ে বলল, সুন্দরী, ও সুন্দরী। নূরজাহান বিছানায় বসে পান সাজাচ্ছেন। উনি তন্নিকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠলেন নিচেও, সতীন রে, অদি 2 দিন পর তোর বিয়া হইব, একটু তো শরম রাখ বেহায়া। এক দেশের গালি আর এক দেশের বুলি নূরজাহানের স্বভাব। এই একটা বিশ্রী গালি না দিলে ওনার শান্তি লাগে না। তন্নি এসে বিছানায় বসলো। একটা পান হাতে তুলে সেটা শুকেই মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে গেল। চোখ মুখ উল্টে এলো, শুধু একটু ঘ্রাণে। নূরজাহান দেখছে সবটা। তন্নি হাত পা ছেড়ে দিল। সতীন ডাকবো না, আমার জামাইয়ের 1 ভাগও তোমারে দেব না। পানের গন্ধেই অজ্ঞান হইয়া যাও, বাসর ঘরে পান খাইবা কেমনে? তন্নি লাফিয়ে উঠে বসলো। পান খেতে হয় যে, আমি খাবো না। নূরজাহান মুখে রস ফেলে দিয়ে ঠোঁট বাঁকালেন। জামাই রে বলিস। তন্নি আবারও কতক্ষণ চুপচাপ ভাবতে বসলো। তারপর মাথা নামিয়ে নিল নিচে। পান একটা মারাত্মক জিনিস, গন্ধ শুকে তার বুকে শ্বাস থেমে যায়। খাবে কিভাবে? আচ্ছা থাক, সেসব অনেক দূরের ব্যাপার। আপাতত যেটার জন্য এসেছে সেটার সমাধান হোক। সে জিজ্ঞেস করলো, বুড়ি, তুমি দাদাকে কি ডাকতে? নূরজাহান সদ্য ষোড়শীর ন্যায় লজ্জা পেলেন। মাথাটা নামিয়ে মিনমিন করে বললেন, বুইরা। তন্নি রেগে গেল কথা শুনে। আরে ধত্তরি, এটা বলিনি। আপনি করে বলতে নাকি তুমি করে? ওনার লজ্জা শেষ। তিনি সব ভুলে হতভম্ব হয়ে আওড়ালো, মুখের ভাষা ঠিক কর। বিষয়টা এমন হলো, এক চোর আরেক চোরকে বলছে চুরি করিস না। তন্নি অবশ্য কখনো খারাপ ভাষা বলে না। আজকে বের হয়ে গেছে, ওটা আর ফেরত নেওয়া যাবে না। তবে সে মনে মনে তওবা করলো, তারপর মুখ ভেঙচি কাটলো। ওরে ফেরেশতা আমার, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। শ্বশুরবাড়ির সবাইকে আপনি করেই ডাকতে হয় বলদি? আমি তোর দাদার 9 বছরের ছোট ভাইকেও আপনি ডাকতাম, ভাইজান ডাকতাম। অত ছোট ছেলে কি? তন্নির গলায় আশ্চর্যতা। নূরজাহান বললেন, হ্যাঁ, তোর দাদারও আপনি বলেই ডাকতাম। সাথের বাড়িতে পাড়া প্রতিবেশীর এক ননদ ছিল, 6 বছর বয়স। ওই মরিচের মতো পিস্তিকে পর্যন্ত আফা ডাকতাম, বলতাম, আফা আসেন। ধুর বলেই তন্নি সেখান থেকে চলে গেল। তার মাও আজীবন বাবাকে আপনি বলেই ডাকে। বাকি আছে এখন শিলা। তন্নি ডাকে, মোহনা। মোহনা এসে এক বাক্যে হাজির। ও আদেশ করলো, শিলাকে গিয়ে বলবি আপা ডাকে, যা। শিলা এলো আর 25 মিনিট পর। এখন তন্নির মুড চলে গেছে, রাগ এসে পড়েছে গায়ের আনাচে কানাচে। ওরা দুজন মিলে বসলো বিশাল জাম্বুরা গাছের শিকড়ে। বিশাল লম্বা লম্বা শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আশপাশ পর্যন্ত। শিলা জিজ্ঞেস করলো, ডাকলি কেন? তন্নি প্রশ্ন করলো উল্টে, তোদের তো বাগদান শেষ, তুই তোর জামাইরে কি বলে ডাকিস? বিনিময়ে শিলাও হঠাৎ লজ্জা পায়। মুখটা নামিয়ে নিতেই তন্নি খাবলে ধরলো। চোখ কুচকে বলল, লজ্জা পড়ে, আগে বল আপনি না তুমি। শিলা ভেঙচি কাটলো। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? আপনি করেই ডাকি। শোন, আপনি ডাকে সম্মান বেশি, তাহলে তুমি ডাকে ভালোবাসা বেশি? শিলা নিজেও উত্তর জানে না। ওরা মূলত ঠিকঠাক কথাবার্তাই জানে না। তন্নি ঠিক করলো, সে ওর বরকেই জিজ্ঞেস করবে, তাহলেই হবে। ওনার অনেক বয়স, নিশ্চয়ই সব জানেন। তন্নি শিলার কাছে মাথা রাখলো। ট্রিনার কথা ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। ইস, কেমন অদ্ভুত অনুভূতি। সদ্য জন্মানো কচুরিপনার মতো তার অনুভূতি হাওয়ায় দোল খায়, তারপর বাতাসের তালে তালে ছড়িয়ে পড়ে শরীরের আনাচে কানাচে। বেশি আলোড়ন সৃষ্টি হয় বুকটায়, হুট করে থেমে যায় সেটা। তন্নি হাসে, আস্তে করে বলে, আমার হবু জামাইটা খুব সুন্দর না রে শিলা? জাম্বুরা গাছের মগডালে বসে থাকা শালিকটা জানায়, হ্যাঁ, তোর চোখে তোর জামাই আজীবন সুদর্শন থাকুক, তোদের একটা সুখের সংসার হোক।
তারপর দেখি শান্ত জলের উপর বিশাল একটা কাঁঠাল পাতা পড়লে সেখানে ঢেউ ওঠে। সেই খেলানো ঢেউ সারা দিঘি জুড়ে ছড়িয়ে যায় তন্নির ভালো লাগার মতো। বিয়ে কথাটাই এত মাধুর্য কেন? কেন এত ভালো লাগা? কেউ সেখানে মধু মাখিয়েছে বুঝি? নাকি অপরিচিত দুটো আত্মা এক হয় বলেই এত মিষ্টতা সেখানে? বিয়ের বাকি মাত্র 10 দিন। মইনুল ইসলাম বিরাট বড় করে অনুষ্ঠান করবে। প্রথম মেয়ে ওনার, ভীষণ শখের, অতি আদরের। বাড়ির সামনে অনেকটা জায়গা, পুকুরের পাড়েও বেশ খালি জমিন পড়ে আছে। সেখানের এক জায়গায় স্টেজ করা হবে। আসমার ইচ্ছে ওনার মেয়ের বিয়েতে ছবি তোলা হবে। মইনুল ইসলাম তাই বাজারের একজন ফটোগ্রাফারকে বলে রেখেছেন ক্যামেরা দিয়ে ছবি তোলা হবে। তিনি এখন এখানে সেখানে দাওয়াত করছেন। গ্রামের মুরব্বীদের সাথেও আলোচনা আছে। বিয়েতে তন্নির খালাতো ভাই বোন, ফুপাতো আর মামাতো ভাই বোন নাচবে। ওরা আসবে গায়ে হলুদের আগের দিন। মার্কেটে যাওয়া দরকার, কিন্তু তন্নি আজ পর্যন্ত কিশোরগঞ্জ সেভাবে যায়নি। গিয়েছে কিন্তু মার্কেট করতে যায়নি। এখন তো আরও যেতে পারবে না। কেউ দেখে ফেললে ওখানে বলবে নতুন বউ বাজারে এসেছে। মান সম্মানের একটা ব্যাপার আছে। আসমা কল দিয়েছেন নিজের ভাইদের বউকে। ওরাই করুক গায়ে হলুদের মার্কেট, কিন্তু বেঁকে বসেছে তন্নি, সে যাবে। তার গায়ে হলুদের শাড়ি গয়না সে নিজ হাতে কিনবে। বিয়েটা তো তার। ত্রিনয় বলেছে সব তোমার ইচ্ছে মতোই হবে। এখানে আর কোনো কথা আছে? উঠানে সবাই বসা। তন্নির বোন মোহনা পাথরের গুটি দিয়ে খেলছে। আসমা বেগম তরকারি করছেন। নূরজাহান বসে বসে কুলোর চাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। শিলা আর তন্নি বয়ামে আচার খাচ্ছে। তার বায়না শুনে নূরজাহান মুখ বাঁকালেন। এমনিতেই না শুনি বুড়ি, আরো দাও ঢোলের বাড়ি। জামাইটা বুঝছে না, নইলে তোরে মাথায় তুলতো না লো। তন্নি আচার খাওয়া রেখে ক্ষিপ্ত চোখে তাকালো। বিয়া আমার, জামাই আমার, তোমারও তো মাথা ব্যথা কেন? আমিই যাব। জীবনে দেখছোস কোনো বউ নিজের গায়ে হলুদের মার্কেট নিজে করে? এই গ্রামের কেউ গেছে আজ পর্যন্ত? কেউ না যাক, আমি যাব। যেতে না দিলে বিয়ের দিন লুকিয়ে বসে থাকবো। বাকিরা নীরব শ্রোতা সেজেছে। তন্নি ভীষণ জেদি ছোট থেকে, যা বলে তাই। আসমা রেগে যাচ্ছেন। বিয়ে ঠিক হলে মেয়েরা বাড়ি থেকে বের হয় না। মেয়েটা কেন বুঝতে চাইছে না। তিনি হাতে টমেটোটা রেখে দিলেন, মুখ ঘুরিয়ে বসলেন ওর দিকে। একপাশে বসে খাতায় মেহমানদের নাম লিখছেন মইনুল। তন্নি শোন, বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে হয় না। আর তুই যে ওখানে যাবি, জামাইয়ের বাড়ির সবার আনাগোনা কিশোরগঞ্জ জুড়ে, তোকে দেখে ফেললে? তন্নি এক বাক্যে বলল, বোরকা পরে যাব, দেখলেও চিনবে না। মইনুল কাজে মনোযোগ দিতে পারছেন না। তিনি অতিষ্ঠ হয়ে উঠলেন। আহ, তন্নির মা, রাখো এসব। তুই যা মা, তোর বড় মামাকে আর শিলাকে নিয়ে যা। আম্মা যাবে? নূরজাহান উত্তর দেওয়ার আগেই তন্নি ফুঁসে উঠল। তোমার মাকে নেব না, মুড়ি বজ্জাত, সব লন্ডভন্ড করে দেবে। তোর সাথে যাওয়ার জন্য আমি কাঁদতেছি নাকি? যা যা, বিয়ে আমারও হয়েছিল। নূরজাহান বেগম বেশ অভিনয় জানেন, না যাক করুক অভিনয়। তন্নি সেখান থেকে উঠে পড়ল। শিলার হাত ধরে ঘরের দিকে পা বাড়াতেই তিনি আঁচলে মুখ ঢেকে নিলেন, ফুপিয়ে উঠলেন। আমার কেউ আছে? আমার কেউ নাই। তন্নি জায়গায় থেমে গেল। ভীষণ দূরে কোথাও বিদ্যুৎ চমকানোর মতো ওর মুখটা চমকালো। কাঁদছে কেন? মইনুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কাঁদো কেন আম্মা? 50টা বছরের বেশি ধরে সংসার করি, তোর বাপ কোনোদিন কোনোখানে নিয়ে যায় নাই, তুইও যাস নাই। আজকে বললি একটু, তোর মাই আমাদের দেখতেই পারে না। তন্নি এগিয়ে এলো, বুঝেছে ব্যাপারটা। মহিলার ইউ আছে। বাবা গো! সে কেটে রাখা একটা টমেটোর কুচি মুখে নিয়ে বলল, কান্দো কেন? বললেই তো হয়, আমিও যাব। তুই কথা কইস নে বাকি, একটা শয়তান পয়দা করছে আমার বউয়ে। আসমা আড়ালে ভেঙচি কাটলেন। এত খাইস্টা মানুষ হয়, তাও বয়স্ক। মইনুল মেয়ের দিকে তাকালেন, তারপর কাছে ডাকলেন। তিনি গিয়ে বসলো। উনি কানের কাছে ফিসফিস করলেন, বয়স্ক মানুষ আম্মা, কোনোদিন মার্কেটে যায়নি। তোকে কিন্তু আদর করে তন্নি, যা একটু নিয়ে। আম্মা মন খারাপ করলে তোর বিয়েতে আমি শান্তি পাবো না। তন্নির নাকের পাটা ফুলে উঠল রাগে। খিদে মামলা জিতে ফেলেছে। সে উঠে দাঁড়িয়ে নূরজাহানের কাছে এলো। আচ্ছা নিয়ে যাব। যেভাবে যাওয়ার ভাগ চাইলে সেভাবে বিয়ের পর আমার জামাইয়ের ভাগ চাইবে না। নূরজাহান মুখ ঝামটা মেরে উত্তর করলেন, দুনিয়ায় তোরই একটা জামাই হইব। তোর জামাইয়ের আদর তুই খা, আমি আদর খাইছি। কি সোহাগী গো! তুমি কথায় কথায় মুখ খারাপ করো কেন? তো তুমিও তো পুকি পোড়া আলাপ করো কেন? শিলা ওকে টেনে নিল।
ছিছিরে তন্নি, আয় আয়, তোর দাদের মুখ বেরিং পাগলের মতো, চালু হয় আর থামে না, আর কথা বলিস না। তন্নি হাতটা ছাড়িয়ে নিল, শুনিয়ে শুনিয়ে বলল, একবার বিয়ে হোক, তোমার সামনে জামাইয়ের আদর খাইব, দেখবা আর জ্বলবা। নূরজাহান নিজেও বলল, যা যা, পানার মতো চেহারা, আদর আদর করবো, আরো কত কি করবো, পিড়াইয়া সোজা বানাইবো তোর মতো পাগল রে। আসমা বললেন, আম্মা আপনি সবসময় ওর সাথে লেগে থাকেন, এত খোঁজাখুঁজি করেন কেন? তুই আর কথা কইস না, তুই ছিলি এক পাগল, হইছে আর এক পাগল। আসমা আর কথা বললেন না, যত বয়স হচ্ছে মতি ছাড়া হচ্ছে, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলছে, যা মন চায় তাই বলে। তনির তো মাঝে মধ্যে কান দিয়ে ধোঁয়া বের হয়, এত খারাপ এত ভয়ঙ্কর মুখের ভাষা, তনির মন চায় বধির হয়ে যেতে, তারপর ঘরদোর ছেড়ে বেরিয়ে পড়তে অদূরে। লোকে বলে বোবার শত্রু নেই, তন্নির মতে বধিরের কোনো শত্রু নেই, না শুনলে জবাব দেওয়ার প্রশ্নই আসে না, শুনলে তো আরো ঝামেলা, কিছু বলাও যায় না সওয়াও যায় না, তাই বধির হওয়াই ভালো। শুনলাম না, বুঝলাম না, কিছু বললামও না। তন্নির হলুদ সন্ধ্যা, পেছনে বেশ বড় করে নাম টাঙানো হয়েছে। স্টেজে আগামীকাল বর বসবে, আজকে রাতটার জন্য এখানে সম্পন্ন হবে গায়ে হলুদ। সামনে অনেকটা উন্মুক্ত জায়গা, চারিদিকে মাগরিবের আজান পড়েছে, বউকে সাজানো হচ্ছে। সেখানে শিলা আর তন্নির কাজিন মহলের সবাই। তন্নির ফুফাতো ভাই দুজন, ফাহিম ফয়সাল, একটা ফুফাতো বোন ফারজানা, ছোট ফুপির দুই মেয়ে অনিকা আকসা, মামাতো ভাই আরাফ সাগর, দুই বোন তমা ঝুমা, আর খালাতো বোনেরা আছে, ওরা বিয়ে খেয়েই সবাই চলে যাবে। সবগুলো শহরের বাসিন্দা, তাদের নাকি গ্রাম ভালো লাগে না। তন্নির ভাষায় সবগুলো খ্যাত, এরা কি বুঝবে সৌন্দর্য গ্রামের, বলদ ছেলে মেয়ে। তন্নি সাজ পাগল, সে খুব সাজবে বিয়েতে। গায়ে হলুদের শাড়িটা ওর কলাপাতা রঙের, ছোট মামি বারবার বলেছেন হলুদ শাড়ি নেওয়ার কথা, তন্নি নেবে না। বাকিরা নিয়ে হলুদ শাড়ি, ওকে একটু অন্যরকম লাগতে হবে তো, সে নতুন বউ না, তাকে অবশ্যই সবার থেকে আলাদা লাগতে হবে। সাদা ফুটফুটে শরীরে কলাপাতা রঙের সুতির শাড়িটা দূর থেকে চকমক করছে। ফাহিম ফয়সাল দুজনে গিয়ে লাল গোলাপ আর গাঁদা ফুল এনেছে, তমা সেগুলো দিয়ে মালা বানিয়েছে সুন্দর করে, কানে গলায় হাতে মাথায় কাঁচা ফুলের গহনা, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখ ভর্তি কালো কাজল। আনিকা শহরের জিনিসপত্র দিয়ে ওকে সাজাচ্ছে, গালগুলো এমনিতেই লাল, সেখানে আরেকটু ব্লাশ মাখায় টুকটুক করছে। সারা ঘর উজ্জ্বল তন্নির সাজের কারণে, যেই দেখছে সেই বারবারই মাশাল্লাহ বলছে। নূরজাহান দূর থেকে নাত্রীর হাসি মুখটা দেখলেন, তারপর চোখ দুটো লুকিয়ে নিলেন আঁচলের তলায়। পুতুলটা ঘরে না থাকলে সারা বাড়ি অন্ধকার হয়ে যাবে, কে খাবে গাছের ফল পাকড়? তিনি সেখানে দাঁড়ান না, ওনাকে দেখলে তনি কেঁদে ফেলতে পারে। সাগরের হাতে স্মার্টফোন, সে এসে দাঁড়িয়ে বলল, তোর একটা ছবি তুলি, ভালো হয়ে বস। মামাতো বোনেরা বিভিন্ন স্টাইল শিখিয়ে দিল, তন্নি হেসে হেসে ছবি তুলল। আয়নায় সে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। ত্রিনয় দেখলে খুব খুশি হতো, তন্নিকে আজ সত্যি সত্যি সুন্দর লাগছে, অপরূপ চাঁদের রূপ তার, অঢেল সৌন্দর্য, টানা আঁখি, গোলাপি ঠোঁট, হালকা ফোলা ফোলা গাল, হরিণী ব্যাকুল নজর, চোখের পাপড়িগুলো ঘন, বেশ লম্বা চুল। গ্রামের মেয়েদের আর যাই হোক চুল লম্বা থাকে। ওকে বাইরে নিতে হবে, নিয়ম অনুসারে কোণে বিয়ের আগের দিন থেকে নিজের ছায়ায় পা দিতে পারবে না, অর্থাৎ ওকে কোলে করে নিতে হবে। ছেলেদের মধ্যে সব থেকে বড় আরাফ, ওকে ডাকা হলো। আরাফ ঘরে এসে থমকে দাঁড়ালো, তারপর বুকে হাত দিয়ে বলল, তোকে পরীর মতো লাগছে তন্নি, ত্রিনয় সিদ্দিকী তোকে এখন দেখলে নিশ্চয়ই মরে যেত। তন্নি বলল, তোমার কাছে তো ফোন আছে, ওনার একটা ভিডিও কল দাও। সবাই হেসে ফেলল। সাগর জানালো সে ছবি দিয়ে দেবে, ওখানেই দেখতে পারবে। আরাফ কোলে নেবে না, থাকুক গ্রামের নিয়ম, ছেলে হয়ে মেয়েকে কোলে নেবে কিভাবে? তার যুক্তির কাছে কারো কথা টিকলো না। তন্নিকে তাই হেঁটে হেঁটেই যেতে হলো। মেয়েরা মাথার উপর ওড়না ধরেছে, লাল ওড়না। তারপর সেখানে বেশ অনেকক্ষণ ধরে ছবি তোলা হলো। বাকি সব মেয়েরা বাড়ি সাজগরের সাথে হলুদ শাড়ি পরেছে, ওদের গায়ে আর্টিফিশিয়াল ফুলের গয়না। সবাই তন্নির সাথে বসে বসে ছবি তুলল। এবারে গায়ে হলুদের পালা, বড়রা একে একে ওকে হলুদ ছুঁয়ে দিল। তন্নি বেশ হাসছে, সাদা গালগুলো হলুদের ছোঁয়ায় হলুদ হয়ে গেছে। মা বাবা যখন এলো তখন সব নীরব, আশেপাশে কোথাও নূরজাহান নেই, ওনাকে অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে না। তন্নি আসমা আর মইনুলের চেহারা দেখে কেঁদে ফেলল। সাজগুজ নষ্ট হয়ে যাবে বলে বেশি কাঁদল না, সবকিছু থমথম করছে। ফয়সাল গিয়ে কোথা থেকে টেনে নূরজাহানকে নিয়ে এলো। উনি এসে দাঁড়িয়েই ছোটদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন।
বাকিরা স্তব্ধ হয়ে গেছে। সব উল্লাসে হঠাৎ বাধা পড়ল, আনন্দের রেশটা আর নেই। তন্নি শব্দ করে কেঁদে উঠল নিজেও, দাদিকে কাছে ডাকল দুই হাতে। তিনি এগিয়ে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, আমার পুতুল, তোর ছেড়ে আমি কেমনে থাকবো? ও মইনুল রে, আমার পুতুলটারে তুই আটকা, আমার পুতুল। দূর থেকে জড়িয়ে রাখা দুজনকে কি ভীষণ সুন্দর দেখায়, লিখে বর্ণনা করা যায় না। প্রচলিত একটা বহুল ব্যবহৃত বাক্য আছে, সন্তান হয় পেট থেকে, নালিজা হয় কলিজার থেকে। কি অপরূপ উপমা! তন্নির শরীরটা ভীষণ কাঁপে। নূরজাহানের কান্না দেখে তার ভয় লাগে। বিয়ে কি এতটাই ভয়ের? কি আছে বিয়েতে? তন্নি আরো জোরে কাঁদল। কান্নার কারণে সে কথা বলতে পারছে না, কিন্তু তার হঠাৎ কেন কান্না পাচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। বুকটা কেমন ছিঁড়ে যাচ্ছে হঠাৎ করে, সবকিছু অসহ্য লাগছে। সে টেনে টুনে গয়না খুলে ফেলতে চাইল, তার আগেই ওদেরকে আলাদা করে নিল সবাই। মেয়েটা ছটফট করছে এক প্রকার। নূরজাহানকে ঘরে নিয়ে এলো মহিলারা। তন্নির কাজিনটা বলল, কাঁদিস না তন্নি, তুই কাঁদলে আঙ্কেল আন্টিও তো কষ্ট পাবে। তন্নি শান্ত হয়ে চোখের জল মুছে নিল। শিলা বসেছে পাশে, সেও কেঁদেছে। ও বান্ধবীর মাথাটা নিজের কাঁধে তুলে নিল। আবারও হইচই শুরু হয়েছে। সবাই নাচবে এখন। প্রথমে মেয়েরা মিলে নাচবে, গান বাজালো, লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈব, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজায় মুতরে। তারপর হিন্দি গান ছেড়ে দেওয়া হলো। ছেলেরা মেয়েরা সবাই উল্লাস করে নাচলো। তন্নিরও নাচতে মন চাইলো, কিন্তু নববধূর নাচ দেখলে মুরব্বীরা ছিছি করবে। তাই সে স্টেজের উপরেই পা তুলে বাবু হয়ে বসে রইল। অর্ধেক রাত পর্যন্ত নাচ গান শেষ করে সবাই মেহেদি দিতে বসলো। তন্নির দুই হাতের দুই পাশে কনুই পর্যন্ত মেহেদি দেওয়া হলো, হাতের নখেও। আবার শিলা একটু পায়েও দিয়ে দিল। মইনুল ইসলাম দিঘির পাশ হতে দেখলেন, গায়ে হলুদ মেখে শাড়ি জড়িয়ে গহনা পরে বিছানার মধ্যমণিতে চাঁদ হয়ে বসে আছে ওনার ঘরের চাঁদ। ছোট্ট মেয়েটা কয়েকদিনেই কেমন হুট করে বড় হয়ে গেল। সেদিনও বাড়ি জুড়ে ছোটাছুটি করেছে। দুদিন আগেও জামরুল গাছের মগডাল থেকে মা বকতে বকতে নামিয়েছেন। বছর আগেও পুতুল বুকে জড়িয়ে ঘুমিয়েছে মেয়েটা। মইনুল মার্কেট থেকে খুঁজে খুঁজে গোলাপি রঙের বড় পুতুল আনতেন, সেটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজকে জীবন্ত পুতুল সেজেছে। বুকটা ধুকপুক করে, ভীষণ ব্যথায় জর্জরিত হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে পারে না। উনি একবার ভাবলেন, বাড়িতে ঢুকতেই আব্বা বলে ডাক দেওয়ার মানুষটা আর থাকবে না। মোহনা তন্নির মতো না, কেউ কারোর মতো হয় না। এত কঠিন জগৎ সংসার, পৃথিবীর এক নিষ্ঠুরতম নিয়ম এটা। এত আদরে বুকে জড়িয়ে মুখে মুখে খাইয়ে বড় করা কলিজার টুকরোকেও পরের ঘরে যেতে হয়। মইনুল ইসলামের চোখগুলো লাল হয়ে আসে। দুটো রাত ধরে কাঁদেন আসমা, রাত জাগেন। তন্নি এখনই বুঝতে পারছে না, মানুষের এমন কষ্ট হওয়া উচিত না যেটা প্রকাশ করা যায় না, যেটা বুকে জমে পাহাড় হয়ে যায়। মইনুল টের পেলেন ওনার বুকটায় ক্ষত হয়েছে, যে ক্ষত কখনো পূরণ হবে না, কখনো না। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা। ওনার মেয়েটা এত সুন্দর কবে হলো? উনি এর আগে সেভাবে খেয়াল করেননি তো। মেয়েকে বধূর সাজে এত পরিপক্ক লাগার কথা না, তবুও লাগছে। বিয়ের পানিতে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে। নইলে এত এত মেয়ের ভিড়ে কেবল ওকেই কেন ফুটবে? কেন চোখ সরানো যাবে না? মইনুল চোখ ফিরিয়ে নিলেন, নজর না লেগে যায়। আনন্দ উল্লাসে কাটলো তন্নির গায়ে হলুদ। তার পরের দিন রবিবার, 10 তারিখ, যথারীতি তন্নির বিয়ের দিন। চারপাশ মানুষজনে গমগম করছে। পাত্রের বাড়ি থেকে সকালে বিয়ের সাজগোজ পাঠানো হয়েছে। আনিকা সুন্দর করে সাজাতে জানে। তন্নিকে খুব ভোরে সকাল সকাল গোসল করানো হলো। ভাবিরা সবাই মিলে করিয়েছে। তখন এক দফা কাঁধা চোরাচুরি খেলাও হয়েছে। তারপর সবাই গোসল করে খিচুড়ি খেতে খেতে সময় চলে গেছে। তখন দুপুর 12টা। রবিবারে বিয়ে কিছুটা বেমানান সবার কাছেই। বিয়ে হবে মূলত শুক্রবারে, সুন্দর একটা বার। সেখানে রবিবার কেন? উদ্ভট। তন্নি বলেছে সেটা কেউ জানে না এখনো। তাকে সাজাতে বসানো হলো। টুকটুকে একটা লাল গাঢ় রঙের শাড়ি, পাটটা ঘন গাঢ় সবুজ, সেখানে সোনালি সুতোর কাজ। লাল শাড়িটা জুড়েও সোনালি কাজ ছড়িয়ে। ঘরের সাদা আলোতে সম্পূর্ণ শাড়ি ঝলমল করছে। ওদের সবার ভীষণ পছন্দ হলো। দোপাট্টাটাও টুকটুকে লাল। শাড়িটা তন্নিকে বেশ সুন্দর করে সময় নিয়ে পরিয়ে দেওয়া হলো। মাথায় লম্বা ঘন চুলগুলো খোপা করা হয়েছে। খোপার মধ্যে কয়েকটা তরতাজা গোলাপ গেঁথে দেওয়া। রং তুলি দিয়ে আঁকা দৃশ্যের মতো সুন্দর বড় বড় দুটো চোখ আইলাইনারের জাদুতে আরো ফুটে উঠেছে। চোখের নিচটাও কাজলে আবৃত।
কপালে ছোট্ট টিকলি, নাকে কান পর্যন্ত টানা নাক ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। বিয়ে একবারই হয়, তাই সাজগোজটাও স্পেশাল। হাত ভর্তি লাল চুড়ি, গলায় ছোট বড় দুটো হার। তাকে পুরোপুরি সাজাতে গিয়ে 1 ঘন্টার বেশি লেগেছে। তমা বলেছিল চুলগুলো ছেড়ে রাখতে, তন্নি রাজি হলো না। এত বড় চুল! এমনিতেও লোকজন দেখে ওর মাথা ঘুরছে, দরকার নেই। শেষমেশ ঝুমা ওর মাথার অর্ধেকটা পর্যন্ত ঘোমটা টেনে দিল। ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সবাই, বলা বলি করলো। সোহাগের সৌন্দর্য বেড়েছে, হাত ভর্তি মেহেদির রংটাও লাল হয়েছে। নূরজাহান ঘর থেকে বের হননি সকাল থেকে। গতকাল থেকেই তিনি চুপচাপ। ভীষণ আশ্চর্যজনক ঘটনা, বাড়িটা সম্পূর্ণ হয়ে অসম্পূর্ণ। নূরজাহানের কথা ছাড়া এটাকে বাড়ি বলা দুষ্কর। তিনি দুর্বল হয়ে পড়েছেন কিছুটা। এক পাশ থেকে লাঠিটা নিয়ে উনি এগিয়ে এলেন, সবাই জায়গা করে দিল। তন্নি হাসছে তখনও। নূরজাহানকে দেখে বলল, দাদু এখানে বসো, আমার পাশে। হাত দিয়ে নিজের পাশে ইঙ্গিত করলো সে। বহুদিন বাদে তার কণ্ঠে দাদুর ডাক নূরজাহানের বুকে ঢেউ তুলে দিল। তন্নি ওনাকে সুন্দরী ডাকে। ওনার চোখ দুটো পিট পিট করছে। লোকে বলে কান্না দেখলে কান্না পায়। মেয়েটা এত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে, পুতুলের মতো চেহারা। উনি কাঁদলেন, মেয়েটাও না বুঝে কাঁদবে। তিনি তন্নির হাত দুটো আঁকড়ে ধরলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, জামাই ভালোবাসবে, মেহেদির রং উঠছে, তোর কপাল ভালো। তন্নি লজ্জা পেল। বধূরূপী মেয়েটার হাসিটাও দারুণ। তার আজকে ভীষণ খুশি খুশি লাগছে। ওরও বিয়ে হবে, একটা জামাই হবে। মেয়েরা বিয়ের দিন এত কাঁদে কেন? তার তো কান্না পাচ্ছে না। শুধু মোহনা, মা বাবা আর দাদির মুখটা দেখলেই কান্না পাচ্ছে। সবাই ভীষণ আনন্দ করছে। কোথা থেকে আসমা দৌড়ে আসলেন। দরজার পাশে তিনি থমকে দাঁড়ালেন। বিছানার মধ্যমণিতে ওটা ওনার মেয়ে। তন্নি কবে এতটুকু বড় হলো? বিয়ের শাড়িতে তাকে এক বিন্দুও ছোট লাগছে না। দিনের আলোতে ওনার ঘরে জ্যোৎস্নার আলো নেমেছে। তিনি ঘরে ঢুকলেন না। হাসি হাসি মুখটা দেখতে দেখতেই পিছিয়ে গেলেন। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, এত দারুণ সত্যটা এমন নিদারুণ ব্যথায় মোড়ানো কেন?